জানি না কে কতটুকু কেমন আছেন, কিভাবে আছেন। হয়তো আমার মতো অনেকেই ভালো নেই। কারণ গত বেশ কিছুদিন ধরে আমরা যেই খুব সাধারণ একটা আন্দোলন দেখে এসেছিলাম, সেটা গত 4-5 দিন বা এক সপ্তাহ ধরে আহ, অন্যদিকে মোড় নিয়েছে। এবং বাংলাদেশের যে কোনো ছাত্র আন্দোলনের বেলায় আমরা দেখতে পেয়েছি, আন্দোলনটা যদি খুব স্বাভাবিক বা মানুষের আন্দোলন হয়ে থাকে, সেটাকে যে কোনোভাবে যে কেউ প্রভাবিত করতে চেষ্টা করে, সেটা রাজনৈতিকভাবে হোক বা কারো ব্যক্তি স্বার্থে হোক। বলছি কোটা সংস্কার আন্দোলন। আমরা দেখে এসেছি 2018 থেকে এই আন্দোলন শুরু হয়েছে এবং এটা একটা যৌক্তিক আন্দোলন, সেটা সব প্রত্যেকেই স্বীকার করতে বাধ্য। সরকারি দলের হোক, বেসরকারি দলের হোক, বিরোধী দলের হোক বা যে কেউ হোক না কেন। তো 56% কোটা, এটা সত্যি অনেক বেশি। তো আন্দোলনটা চলছিল, খুব শান্তিপূর্ণ একটা আন্দোলন আমরা দেখতে পেয়েছি চলছিল, আন্দোলন হচ্ছিল। কিন্তু আমাদের আসলে একটা প্রশ্ন থেকেই যায়, এই ছোট্ট আন্দোলনটা কেন গতকালকে সোমবার এভাবে রক্তারক্তি ঘটনা ঘটলো। এবং গতকাল রাতে আমরা যেটা মিডিয়া মারফত শুনতে পারলাম, ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতে ইন্টারনেট কানেকশন অফ ছিল, কিছুক্ষণের জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। কেন এই চোর পুলিশের খেলা কেন? এই প্রশ্নের জবাব আসলে কে দিবে আমি জানি না। বর্তমান এই যে অচল অবস্থা, শহরের অচল অবস্থা, শিক্ষা ক্ষেত্রের অচল অবস্থা, মানে এই প্রশ্নগুলোর উত্তর কার কাছে আছে, কে দেবে? জাতির বিবেকের কাছে প্রশ্ন থেকেই যায়। আজকে যে আন্দোলনটা আমাদের মহামান্য প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যে আন্দোলনটা অঙ্কুরেই সমাধান করে দিতে পারতেন, সেটা নিয়েই দেখা যায় গত পরশুদিন তার বক্তব্য একটু কেমন জানি মনে হয়েছে না? যে মাননীয় প্রধানমন্ত্রী বললেন কোটা মুক্তিযোদ্ধাদেরকে না দিয়ে কি রাজাকারের বাচ্চাদেরকে দেব। তো আসলে এই রাজাকারের বাচ্চা বলতে প্রাইম মিনিস্টার কাকে বুঝিয়েছেন, সেটা আসলে তিনিই ভালো জানেন। কারণ আন্দোলন তো করছে আসলে সাধারণ ছাত্র জনতা, সে তার অধিকারের জন্য আন্দোলন করছে। সে মনে করছে 56% আন্দোলন, 56% কোটা যদি হয়ে যায়, তাহলে আমি ওই জায়গা থেকে বাদ পড়ে যাচ্ছি। এটা কি সত্য নয়? তো ওইখান থেকে আসলে এর ফলশ্রুতিতে কি হলো, ছাত্ররা অভিমান করে তারা জঘন্যতম একটা স্লোগান দিয়ে ফেললো ঢাকা ইউনিভার্সিটি এরিয়ার মধ্যে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। তো বাংলাদেশের ইতিহাসে এত জঘন্যতম স্লোগান আমরা আগে শুনিনি। তো আমার মনে হয় এই যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই কথাটা তারা খুব অভিমান থেকেই বলেছে, আমার যেটা ধারণা। পরবর্তীতে তারা তাদের এই স্লোগানটা প্রত্যাহার করেছে এবং অনেকেই এই স্লোগানের জন্য ক্ষমা চেয়েছেন। কিন্তু এটা কখনোই কাম্য নয় যে বাংলাদেশের মাটিতে, স্বাধীন রাষ্ট্র যেখানে আসলে আমরা জানি এই রাজাকারদের কুকর্মের ফলেই ঢাকার রোকেয়া হল থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন হল থেকে শুরু করে পুলিশ, রাজারবাগ পুলিশ লাইন থেকে শুরু করে পুরো বাংলাদেশে রাজাকারদের ইন্ধনের ফলে এবং রাজাকারদের সহযোগিতার ফলেই পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের নির্বিচারে মানুষের উপর অত্যাচার চলেছে, নিগৃহীত করেছে, ধর্ষণ করেছে। সুতরাং এই রাজাকার শব্দটা এখানে আসলে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। এটা তাদের ভুল ছিল, এটা নিয়ে তারা আশা করছি, আমি আশা করছি এবং আরো অনেকেই আশা করছে, এটা নিয়ে তারা ক্ষমা চাইবেন জাতির কাছে। তুমি কি আমি কে, রাজাকার রাজাকার, এই বক্তব্যের এই স্লোগানের প্রেক্ষিতে তাদের ক্ষমা চাওয়া উচিত বলে আমি মনে করি। এবং দেখেন আরেকটা বিষয় ছিল, গতকালকে আমরা যেটা দেখতে পেয়েছি ছাত্রলীগের হামলা এবং বর্তমান সরকার ব্যবস্থার খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলছেন যে আওয়ামী লীগ বসে থাকবে না বা ছাত্রলীগ প্রতিহত করবে। আমার বা অনেকেরই প্রশ্ন, আসলে ছাত্রলীগ প্রতিহত করার কে? একটা দেশ চলে, তার কিছু কাঠামো আছে, সরকার, রাষ্ট্র, প্রশাসন, পুলিশ, র্যাব, আর্মি, বিজিবি, এত কিছু থাকতে ছাত্রলীগের ভাইয়েরা কেন প্রতিহত করবে? এটা তো আসলে আমার মাথায় ঢোকে না। আমার মতো অসংখ্য মানুষ আছে যারা আসলে বুঝতে পারছে না ছাত্রলীগ কেন। ভাই, ছাত্রলীগ একটা গঠনতান্ত্রিক ছাত্র সংগঠন,
যাদের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন, যেই সংগঠনের অন্যতম একজন সদস্য ছিলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো সেই ছাত্রলীগ কোনো বিষয়ে হলেই বাংলাদেশে ছাত্রলীগ কেন প্রতিহত করবে? ছাত্রলীগ প্রতিহত করার কে? ছাত্রলীগ তো আমার মতো অন্য আর 10 জনের মতোই ছাত্র, তারা তো পড়াশোনা করবে এবং হ্যাঁ, তারা রাজনীতির প্র্যাকটিসটা করছে, ছাত্র অবস্থায় তারা রাজনীতির প্র্যাকটিসটা করছে, এটার জন্য তাদেরকে সাধুবাদ জানানো যায়। কিন্তু তারা কেন লাঠি সোটা নিয়ে অন্য ছাত্রদের উপর গায়ে হাত তুলবে? এটা আসলে কেমন না? দেখেন, একই হলে, আমরা হয়তো একই হলে থাকি, কেউ ছাত্রলীগ করছি আর কেউ দল করছি না, কোনো দল করছি না, বা ভোটাধিকার তো অন্য বিষয়, কোন রাজনীতি করছি না। তো ওইখান থেকে আমি গিয়ে তাকে পেলাম, পিটাই দিলাম, মানে এটা আসলে কেমন কথা? কেমন দেশে আসলে আমরা বাস করছি? বা এটা কি আমাদের বাংলাদেশের জন্য কি কোনো সুখকর সংবাদ কিনা? এতে করে কি বাংলাদেশের ইমেজটা পৃথিবীর অন্যান্য জায়গায় নিচে নেমে যাচ্ছে কিনা? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের একমাত্র অভিভাবক। আমরা যখন আমাদের দেয়ালে পিঠ থেকে যায়, যখন আমরা চোখের সামনে সব অন্ধকার দেখতে পাই, তখন আসলে আপনার বিকল্প আর কিছুই হয় না। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ, এই আন্দোলনের নামে সহিংসতা বন্ধ করুন দ্রুত। একমাত্র আপনিই চাইলে পারবেন। ছাত্র একটা বৃহৎ অংশ, এবং দেখেন এই ছাত্রগুলো কারা? সবাই তরুণ, যারা আগামীর বাংলাদেশ যাদের হাতে। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী, আগামীর বাংলাদেশ এই ছেলেগুলোর হাতেই, শুধুমাত্র ছাত্রলীগের হাতে কিন্তু আগামীর বাংলাদেশ নয় মাননীয় প্রধানমন্ত্রী। আগামীর বাংলাদেশ আপামর জনতার হাতে। হ্যাঁ, সেখানে ছাত্রলীগের একটা ভূমিকা থাকতে পারে, এবং আমরা সবসময় চাই ছাত্রলীগ মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করবে, ছাত্রলীগ পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করবে, ছাত্রলীগ বৈষম্য ভেদাভেদ সব রুখে দাঁড়ানোর জন্য কাজ করবে, ছাত্রলীগ প্রগতির পথে কাজ করবে, ছাত্রলীগ মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কাজ করবে। আমরা তো এটাই বিশ্বাস করি। ছাত্রলীগ কেন তার বন্ধুকে রক্তাক্ত করবে? কোনো অধিকার নাই তার। কেন? মাননীয় প্রধানমন্ত্রী, ছাত্রলীগ বলেন বা সাধারণ ছাত্র বলেন, সবাই আপনাকে বিশ্বাস করে, আপনাকে ভালোবাসে, আপনাকে শ্রদ্ধা করে। আপনি একমাত্র আমাদের জাতির পিতার কন্যা। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রতি বিনীত অনুরোধ, এই সহিংসতা বন্ধের জন্য আপনি দ্রুত পদক্ষেপ নিন। আজকে আমরা জানতে পারি যে পাল্টাপাল্টি সমাবেশ, সম্ভবত 1টা কি 2টা থেকে একই স্থানে আওয়ামী লীগ, দুঃখিত, আমি ছাত্রলীগ সমাবেশ ডেকেছেন, এবং 3টা বাজে সাধারণ জনগণ কোটা সংস্কার যারা আন্দোলন করছে তাদেরও পাল্টাপাল্টি একই সময়ে তারাও সমাবেশ ডেকেছেন। তো আমি অবশ্যই এখান থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটুক, সেটা আমরা চাই না। সুতরাং আপনারা যারা ক্ষমতায় আছেন, আপনারা যারা প্রশাসনে আছেন, আপনারা যথেষ্ট মেধাবী বলে আমরা বিশ্বাস করি, এবং আপনারা যথেষ্ট দেশপ্রেমিক বলে আমরা বিশ্বাস করি। আমরা চাই না আর একটা ছাত্রর আহত হোক, আর একটা ছাত্রর শরীর থেকে রক্ত ঝরে যাক, কোনো প্রাণ যাওয়া তো দূরের কথা। সুতরাং যারা প্রশাসনে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে এটা বন্ধ করুন, দয়া করে এটা বন্ধ করুন। এবং একটা যৌক্তিক আন্দোলনে তারা আছে, 56% কোটা, এই কোটাটাকে কিভাবে সংস্কার করা যায়, কতটুকু করলে সুন্দর হয়, একটা কমিশন গঠন করুন। আপনারা দেশের বুদ্ধিজীবীদেরকে নেন, সিভিল সার্ভিসের বিভিন্ন মানুষকে ডাকুন, সবাইকে নিয়ে একটা কমিশন গঠন করুন। কমিশন গঠন করে কত % কোটা হলে আসলে সুষম বন্টন হয় সেটা আপনারা নির্ধারণ করুন। নির্ধারণ করে এই অচলায়তনের অবসান ঘটান। সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।